আমন্ত্রণ দীপ্ত সংবাদে। সাথে আছি আমি তারান্নুম জ্যোতি। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। টানা বৃষ্টিতে বিভিন্ন স্থানে জলাবদ্ধতা। নোয়াখালীর হাতিয়ায় ট্রলার ডুবে নিহত 1, নিখোঁজ 8 জন। সংস্কারের কলা দেখাতে বিএনপিকে 2 জুন ডেকেছেন প্রধান উপদেষ্টা মত সালাউদ্দিন আহমেদের। জুলাই আগস্ট হত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ কাল প্রচার হবে সরাসরি। পণ্যমূল্য বৃদ্ধি ও কর্মসংস্থানের অভাবে বাড়ছে দরিদ্রের সংখ্যা, সামাজিক নিরাপত্তা বাড়ানোর তাগিদ। নিম্নচাপ দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হওয়ার পর দেশের উপরে মৌসুমি বায়ু সক্রিয় হয়েছে। এতে টানা বর্ষণ আর বৈরী আবহাওয়ার প্রভাব পড়েছে দেশের বিভিন্ন জেলায়। নোয়াখালীর হাতিয়ায় ট্রলার ডুবে 1 জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় নিখোঁজ রয়েছে 8 জন। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে পানির মধ্যে বসে ভর্তি পরীক্ষা দিয়েছে শিক্ষার্থীরা। হবিগঞ্জের খোয়াই নদীর পানি বাড়ায় ভাঙন আতঙ্ক দেখা দিয়েছে। নোয়াখালীর হাতিয়ায় শনিবার দুপুর 2টার দিকে হরণী ইউনিয়নের আলীবাজারের উদ্দেশ্যে রওনা হয় একটি ট্রলার। ভাসানজর থেকে ছেড়ে আসা ট্রলারটিতে 4 জন পুলিশ সদস্য, রোহিঙ্গা রোগী, আনসার সদস্য ও এনজিও কর্মী সহ 39 জন যাত্রী ছিল। ট্রলারটি করিমবাজার সংলগ্ন ডুবার চরের মেঘনা নদীতে বৈরী আবহাওয়ার কবলে পড়ে ডুবে যায়। ঘটনার পর কয়েকজন নিখোঁজ থাকায় উদ্ধার কাজে যোগ দেয় কোস্টগার্ড। এদিকে নিম্নচাপের প্রভাবে বৃষ্টি ও জলোচ্ছ্বাসে হাতিয়ার নির্মাঞ্চল প্লাবিত হয়েছে। নিঝুম দ্বীপ, হরণী, চাঁদনী, সুখচর, নলচিরা, চর ঈশ্বর সহ 9টি ইউনিয়নের 125টি ঘর, গবাদি পশু, পাকা ও কাঁচা সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। অপরদিকে জেলা শহর মাইজদীর বেশ কয়েকটি এলাকায় জলাবদ্ধতায় বিপাকে পড়েছে মানুষ। কুমিল্লায় 3 দিনের বৃষ্টিতে নিমজ্জিত হয়েছে অনেক এলাকা। পানি উঠেছে ভিক্টোরিয়া সরকারি কলেজের প্রতিটি ভবনের নিচতলায়। এরই মধ্যে শনিবার সকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নেন 5 শতাধিক শিক্ষার্থী। তো এসে দেখলাম যে অনেক প্রচুর পরিমাণে পানি, আর পরীক্ষাতে মনোযোগ দেওয়া অনেক কষ্টকর হচ্ছিল আর কি। 50% বা 40% স্টুডেন্টে হাঁটু সমান পানির মধ্যে পরীক্ষা দেওয়া লাগছে। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এবং কুমিল্লা সিটি কর্পোরেশনকে বারবার জানানো হলেও জলাবদ্ধতা নিরসনে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। যতই টানি না কেন পাহাড়ের পানি আমার এখানে ঢুকে যায়। তো সেটার জন্য আমরা বরাদ্দ চেয়েছি এবং ঢাকা চিফ ইঞ্জিনিয়ারের সাথে কথা বলেছি শিক্ষা প্রকৌশলের, তারাও এসেছে, জরিপ করে গিয়েছেন। হবিগঞ্জবাসীর আতঙ্কের নাম খোয়াই নদী। টানা বৃষ্টিতে নদীর পানি বাড়তে থাকায় দেখা দিয়েছে বন্যার আশঙ্কা। সদর উপজেলার পূর্ব ভাদই, জালালাবাদ ও চুনারু ঘাটের সাতছড়ি এলাকায় নদীর বাঁধ ধসে পড়েছে। ফলে ভাঙন আতঙ্কে রয়েছে নদী তীরের মানুষ। সামান্য যদি 2-3 ফুট পানি বাড়ে তাহলে আমাদের এটা একদম অসহায় হয়ে যাবে, ভাঙন ছুটে যাবে। বর্তমানে আমরা বাচ্চা কাচ্চা নিয়ে থাকা খুব সমস্যা। ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতের কাজ চলমান রয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আমাদের প্রস্তুতি ঠিক আছে। আমাদের প্রস্তুতি হচ্ছে আপনার আমাদের যে সকল জায়গায় বাঁধ একটু ক্ষতিগ্রস্ত অবস্থায় আছে হালকা পাতলা, সেগুলো আমরা আইডেন্টিফাই করে অলরেডি কাজ চলতেছে। পরিস্থিতি মোকাবিলায় প্রায় 32,000 জিও ব্যাগ প্রস্তুত রাখা হয়েছে বলে জানান তিনি। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ুর প্রভাবে আগামী কয়েকদিন দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। এক সতর্কবার্তায় জানানো হয়েছে, রবিবার সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের সব বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। আমাদের মৌসুমী বায়ু বা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষাকাল যেটা শুরু হয় এবং এর প্রভাবে সারা দেশে বৃষ্টি হচ্ছে। আগামী 1 তারিখ এবং 2 তারিখই মোটামুটি একই রকম ওয়েদার থাকতে পারে বা আবহাওয়া থাকতে পারে, কিন্তু বিশেষ করে ময়মনসিংহ, সিলেট কিংবা চট্টগ্রাম বিভাগ, এই 3টা বিভাগে আমাদের ভারী থেকে অতি ভারী বর্ষণের একটা সতর্কবার্তা হতে বা কালকেও দেওয়া হতে পারে।
সংস্কারের কলা দেখাতে প্রধান উপদেষ্টা বিএনপিকে 2 জুন ডেকেছেন বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। শনিবার ঢাকায় এক আলোচনা সভায় তিনি আরও বলেন, নির্বাচনের কথা বললেই প্রধান উপদেষ্টা নারাজ হন। আরেক অনুষ্ঠানে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ডিসেম্বরে কেন নির্বাচন হবে না, জনগণ তা জানতে চায়। শনিবার বিকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ ভূ রাজনৈতিক নিরাপত্তা প্রেক্ষিত মানবিক করিডর শীর্ষক আলোচনা সভার আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স সিকিউরিটি অ্যানালিসিস। এতে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করে বলেন, যেখানে দেশে স্থিতিশীলতা প্রয়োজন সেখানে দেশকে অস্থিরতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। গণতান্ত্রিক অর্ডারের মাধ্যমে একটি জনগণের নির্বাচিত সংসদ সরকার যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে সেই জায়গাতে না গিয়ে আর সব কিছু করা হচ্ছে। আপনি দেখেছেন সব কিছু করা হচ্ছে, কিন্তু নির্বাচনী সংস্কারের ব্যাপারে আমরা কোনো কিছু দেখতে পাচ্ছি না। জাতীয় প্রেস ক্লাবে জিয়া পরিষদ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, ডিসেম্বরে কেন নির্বাচন হবে না এর উত্তর জনগণ জানতে চায়। 52টি দল ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আমাদের সাথে যারা কাজ করছে তারা বলছে, আরো প্লাস আরো দল আছে। তাহলে এই ধরনের একটা মন্তব্য কি আমাদের জন্য, এটা কি জাতির কি প্রাপ্য? এই ধরনের একটা কথাবার্তা। বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 44তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল। এতে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, 2 জুন বিএনপিকে ডেকেছেন প্রধান উপদেষ্টা, কিন্তু নির্বাচনের কথা বললেই তিনি নারাজ হন। আগামী 2 তারিখ আবার ডেকেছে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা। ভাবটা আমরা বুঝছি এরকম, আনুষ্ঠানিকতা আয়োজনের কোনো কমতি নেই, কিন্তু কাজের কোনো খবর নেই। সালাউদ্দিন আহমেদ বলেন, ডিসেম্বরের পর নির্বাচন দেওয়ার কোনো কারণ নেই। নির্বাচন চলমান প্রক্রিয়া। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কাল আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম শনিবার জাতীয় প্রেস ক্লাবে আন্তর্জাতিক গুম সপ্তাহ উপলক্ষে গুমের সঙ্গে জড়িতদের অবিলম্বে বিচার করো শিরোনামে এক আলোচনা সভায় কথা জানান। তিনি বলেন, তারা বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ। শেখ হাসিনা ছাড়া অন্য 2 আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক আইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। চিফ প্রসিকিউটর জানান, অভিযোগ দাখিলের শুনানি ট্রাইব্যুনাল থেকে সরাসরি সম্প্রচার করা হবে। বিচারের ক্ষেত্রে ডিসেম্বরের মধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যাবে বলে জানান তিনি। এই অর্থে যে আমরা বিচারের সুনির্দিষ্ট তারিখ বেঁধে দিচ্ছি অথবা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন অনুযায়ী বিচারটা কন্টিনিউয়াসলি চলবে, কোনো অ্যাডজর্নমেন্ট ছাড়া প্রতিদিন চলবে। তা আমরা সেইভাবে বিচার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। পাশাপাশি এর আন্তর্জাতিক যে স্ট্যান্ডার্ড মেনটেন করা, মানবাধিকার রক্ষা করা, বিচারের নামে অবিচার যাতে না হয়, অতীতে যেগুলো হয়েছে সেগুলো যাতে না হয়, সেগুলোর ব্যাপারে আমরা খুবই সতর্ক এবং সাবধান আছি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় ক্ষতিগ্রস্ত রাজধানীর থানাগুলো এখন অনেকটাই গতিশীল হয়েছে, মিলছে স্বাভাবিক সেবা কার্যক্রম। বিশ্লেষকরা বলছেন, পুলিশকে নতুন করে আর বিতর্কিত না করতে এই বাহিনীকে দলীয় প্রভাব মুক্ত রাখতে হবে। ঢাকার ক্ষতিগ্রস্ত থানা নিয়ে 3 পর্বের প্রতিবেদনের আজ প্রথম পর্ব। জুলাই 2024, সরকারি চাকুরিতে কোটা বিরোধী আন্দোলনে উত্তাল সারা দেশ। এক পর্যায়ে তা সরকার পতনের এক দফায় রূপ নেয়। পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বল প্রয়োগ করে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার। এর অগ্রভাগে ছিল পুলিশ। সময় যত গড়ায় ততই তীব্র হয় আন্দোলন। বিভিন্ন জায়গায় হয় সহিংসতা, মুখোমুখি হয় পুলিশ ও ছাত্র জনতা। এতে প্রাণ যায় বহু আন্দোলনকারীর। রাজধানীতে হামলার শিকার হয় বেশিরভাগ থানা। ডিএমপির তথ্য অনুযায়ী জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে রাজধানীর 50টি থানার মধ্যে 21টি বেশি ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে অন্যতম যাত্রাবাড়ি, উত্তরা পূর্ব, মোহাম্মদপুর, পল্টন, কদমতলী, বাড্ডা, বংশাল, ওয়ারী, শেরেবাংলানগর, মিরপুর ও পল্লবী থানা। পুড়িয়ে দেওয়া হয় 104টি গাড়ি। অকেজো হয়ে পড়ে অন্তত 124টি যানবাহন। লুট হয়েছে অনেক অস্ত্র। এই অবস্থায় প্রাণ ভয়ে থানা ছেড়ে পালিয়ে যান
পুলিশের অনেক সদস্য, ফলে গতি হারায় সেবা কার্যক্রম। অবশ্য অল্প সময়ের মধ্যে এই সংকট কাটতে শুরু করে। জুলাই আগস্টে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বেশ কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছিল। ইতিমধ্যে আমরা সেসব স্থাপনা সংস্কার করে কার্যক্রম চালানোর মতো অবস্থায় নিয়ে এসেছি। বর্তমানে আমাদের নিজস্ব যেসব স্থাপনা রয়েছে সেগুলো বাইরেও যেসব স্থাপনা ভাড়া করা অবস্থা রয়েছে সেখান থেকে আমাদের পুলিশি কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং আমরা পূর্ণ উদ্যমে কাজ চালিয়ে যাচ্ছি। বিশ্লেষকরা বলছেন, পুলিশ সংস্কার কমিশনের সুপারিশের আলোকে এই বাহিনীকে পরিচালনা করা উচিত। পুলিশ বাহিনীতে একটা মেজর রিফর্ম হওয়া অত্যন্ত প্রয়োজন এবং সেই জন্য একটা কমিশনও করা হয়েছিল। কমিশন অনেকগুলো প্রস্তাব দিয়েছে। আমার মনে হয় এগুলো ইমপ্লিমেন্টেশন করা খুব দরকার। জনগণের আস্থার জন্য প্রত্যেকটা পুলিশ স্টেশনে যেসব ক্ষতি হয়েছে সেগুলো কাটিয়ে তার ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার আনতে হবে। সবসময় মানবিক হতে হবে। তবে ওই যে আমি বললাম যে এটার জন্য দীর্ঘমেয়াদী ট্রেনিং দরকার, মোটিভেশন দরকার এবং মানুষেরও পুলিশের প্রতি আচরণ, এটা টু ওয়ে ট্রাফিক। পুলিশের কাছ থেকে অস্ত্র কেড়ে নিলে তাদের মনোবল দুর্বল হয়ে পড়বে বলে মনে করেন অপরাধ বিশেষজ্ঞরা। অতীতের সকল গ্লানি মুছে জনগণের আস্থা অর্জন করে একটি মানবিক বাহিনীতে রূপান্তরিত হবে বাংলাদেশ পুলিশ, এমনটাই প্রত্যাশা দেশের 16 কোটি মানুষের। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। ডিসেম্বরের মধ্যে যারা নির্বাচন চাচ্ছে তারা রাষ্ট্রকে অস্থিতিশীল করছে। এ ধরনের হুমকি তরুণরা মেনে নেবে না। শনিবার রাজধানীতে এক কর্মশালায় কথা জানান জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী। মৌলিক সংস্কার ও আগামী রাজনীতি শীর্ষক এক কর্মশালা আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগর উত্তর। এনসিপির এই নেতা বলেন, মৌলিক সংস্কারের আগে নির্বাচনে গেলে দেশ গভীর সংকটের দিকে যাবে। তিনি বলেন, সংবিধান পরিবর্তন না করতে পারলে ফ্যাসিবাদী ব্যবস্থার পরিবর্তন করা সম্ভব হবে না। নির্বাচন কমিশন পরিবর্তনের দাবি জানান তিনি। মৌলিক সংস্কারগুলো কার্যক্রম না করে আমরা যদি নির্বাচন প্রক্রিয়া যাই তাহলে আমরা মনে করি বাংলাদেশকে একটি গভীর সংকটের মধ্যে নিপতিত করা হবে। সেই গভীর সংকট বাংলাদেশের তরুণ প্রজন্ম বেঁচে থাকতে কাউকে বাস্তবায়ন করতে দিবে না ইনশাআল্লাহ। নিত্যপণ্যের দাম বৃদ্ধি এবং কর্মসংস্থানের অভাবে দেশে বাড়ছে দরিদ্র মানুষের সংখ্যা। এ অবস্থায় খাদ্যমূল্য সহনীয় পর্যায়ে রেখে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আকার বাড়ানোর তাগিদ দিচ্ছেন বিশ্লেষকেরা। অর্থনীতিবিদরা বলছেন, দুর্নীতি কমিয়ে প্রকৃত সুবিধাভোগীদের সহায়তা নিশ্চিত করতে হবে। বাজেট নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্ব আজ। শিশুর জন্য দুধ কেনার টাকা নেই, তাই ধার করে এনে বাচ্চাকে দুধ খাওয়াচ্ছেন। বাচ্চার দুধের খরচ আর সংসারের ব্যয় সামাল দিতে হিমশিম খাচ্ছেন 3 সন্তানের জননী পারভিন আক্তার। তার মতো নিম্ন আয়ের মানুষেরও যেন একই অবস্থা। সব খাবারের তো দাম বেশি, নিজেদেরও চলাফেরা করতে কষ্ট হয়, খাবার দাবার কিনতেও কষ্ট হয়, ছেলের স্কুলের খরচ টরচ সব মিলাই অনেক টানাটানি হয়ে যায় সংসারে। নুন আনতে পান্তা ফুরায়, বুঝছেন যে অবস্থা আমাদের। আমাকে একটু যদি সরকার একটু কমাই কিছু দিত, চাল ডাল দামটা কমাই দিলে আমরা একটু খেয়ে বাঁচতে পারতাম। দেশে বর্তমানে খাদ্য মূল্যস্ফীতি 9% ঘরে থাকলেও এ নিয়ে স্বস্তিদায়ক কিছু নেই বলে জানিয়েছেন বিশ্বব্যাংকের সাবেক এই লিড ইকোনমিস্ট। তার মতে, মূল্যস্ফীতি আর কর্মসংস্থানের দুর্বলতার কারণেই দরিদ্র লোকের সংখ্যা বাড়ছে। আপনারা দেখেছেন ইদানিংকালের হিসাব যে 2022-এর তুলনায় এই বিভিন্ন কারণে মূল্যস্ফীতি এবং কর্মসংস্থানের দুর্বলতার কারণে দরিদ্র লোকের সংখ্যা বিশ্বব্যাংকের হিসাব ছিল প্রায় 30 লাখের মতো বাড়ছে। এ অবস্থায় খাদ্যমূল্য সহনীয় পর্যায়ে রেখে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতা বাড়ানোর পরামর্শ বিশ্লেষকদের। সাধারণ খেটে খাওয়া মানুষের সংখ্যা আরও অনেক বেশি, সুতরাং এই ফুড সেফটির এই যে নেটওয়ার্কটাকে আরও বৃদ্ধি করা দরকার এবং মূল্য আরও কমিয়ে তাদেরকে খাদ্য সরবরাহ করা দরকার। তবে শুধু নিরাপত্তা বেষ্টনীর আওতা বাড়ালেই চলবে না, পাশাপাশি এক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। দরিদ্র মানুষকে লক্ষ্য করে নগদ সহায়তা, তো সেখানে একটা তো হলো কর্মসূচিগুলোর মধ্যে অনেক দুর্নীতি আছে, অব্যবস্থাপনা আছে, যার কারণে যে টাকাটা দেওয়া হয় সেটা পুরোপুরি যাদের পাওয়ার কথা তারা পায় না। তো সেই ত্রুটিগুলো সংশোধন করা, আর দ্বিতীয় হচ্ছে বেনিফিশিয়ারির সংখ্যাগুলি বাড়ানো, কারণ দরিদ্র মানুষের সংখ্যা তো বাড়ছে। এছাড়া বাজেটে কর্মসংস্থান বাড়ানোর নানান উদ্যোগ গ্রহণের পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদেরা।
শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। প্রায় এক যুগ পর 2024-25 সেশনে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে শনিবার। প্রায় 4 লাখ আসনের বিপরীতে 5,60,595 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীদের একটি পদ্ধতির মধ্যে আনতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রস্তুতি দেখতে শনিবার সকালে লালমাটিয়া সরকারি কলেজে যান জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ASM আমানুল্লাহ। এই কেন্দ্রে 5,000-এর বেশি শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষার্থীদের যাতে কোনো রকম সমস্যায় পড়তে না হয় সেজন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেয় লালমাটিয়া সরকারি কলেজ কর্তৃপক্ষ। এর আগে জিপিএর ভিত্তিতে ভর্তি করতে, যেখানে শুধু জিপিএ মাপা হতো, শিক্ষার্থীর কোয়ালিটি আছে কিনা, সে লিখতে পারে কিনা, কতটুকু পড়াশোনা আছে সেটা ছিল না। এই জন্য এর প্রেক্ষিতে, এই পরীক্ষার প্রেক্ষিতে ছাত্রছাত্রীরা পড়াশোনা করেছে এবং আমরা আমাদের কলেজের জন্য ভালো শিক্ষার্থী পাব। পরীক্ষা শেষে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। তারা মনে করেন ভর্তি পরীক্ষা হওয়ায় এবার মেধা যাচাইয়ের সুযোগ রয়েছে। একটা স্ট্যান্ডার্ড মেনটেন হবে, যে কোনো ক্ষেত্রে পরীক্ষা হলে সঠিক মূল্যায়নটা হয়, কিন্তু পরীক্ষা না হলে আবার সঠিক মূল্যায়নটা ঠিক হয় না। আসলে অনেক দিন পর পরীক্ষা দিছি তো একটু ভয় লাগছিল, এখন পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে, তো ভালো লাগতেছে। ব্যাগ নিয়ে এসেছি, সেই ব্যাগটা বলে কি দোকানে ভাড়া দিয়ে রাখো, তার মানে তারা এখান থেকে ট্যাক্স নিয়েছে, কেন আমি দোকানে ভাড়া দিয়ে রাখবো? সামনে তো একটা টিচারের কাছে আমরা রেখে দিতে পারি, একটা সেফ জোনে তো রেখে দিতে পারি, কিন্তু সেটার ব্যবস্থা একদমই ছিল না। এদিকে পরীক্ষায় অংশ নিতে সব ধরনের নিয়ম মেনে আবেদন করলেও রোল নম্বর না পেয়ে বেশ কয়েকজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারেনি। আমরা 29 তারিখে ওনাদের কাছে গেছি, পরে বলছে যে আমাদের পেমেন্ট হয়নি। তো ভাইয়ের কাছে আসি, উনি পেমেন্টের লিস্ট বের করে দিচ্ছে, সব কিছু ওকে, উনি সব মিলিয়েছে, সব কিছু ঠিক আছে। পরে এখন ওনাদের কাছে গেছি, ওনারা বলতেছে আমাদের নাকি অ্যাপ্লাই হয়নি। আমি কি করছিলাম, বিকাশের কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, কথা বলার পরে বলতেছে যে না, আপনার বিকাশ পেমেন্ট হয়েছে। স্টেটমেন্ট বের করলাম, স্টেটমেন্ট বের করার সময় দেখলাম না, ওনাদের রোল, রেফারেন্স নাম্বার এবং এভরিথিং তথ্য সব ঠিক আছে, কিন্তু অ্যাডমিট কার্ড বের হচ্ছে না। সকাল 11টা থেকে 12টা পর্যন্ত একযোগে দেশের সব জেলা সদরের 137টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঈদের পর ফল প্রকাশ করা হবে। দিলশা দেনি, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশের বাজারে আবার কমলো জ্বালানি তেলের দাম। জুন মাসের জন্য প্রতি লিটার ডিজেলের দাম কমানো হয়েছে 2 টাকা। পেট্রোল ও অকটেনের দাম লিটারে কমানো হয়েছে 3 টাকা। শনিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে জারি করা প্রজ্ঞাপনে নতুন দরের বিষয়টি জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, প্রতি লিটার ডিজেল 104 টাকা থেকে কমিয়ে 102 টাকা নির্ধারণ করা হয়েছে। পেট্রোলের দাম প্রতি লিটার 121 টাকা থেকে কমিয়ে 118 টাকা ও অকটেনের দাম 125 টাকা থেকে কমিয়ে 122 টাকা করা হয়েছে। তবে দাম নির্ধারণের নতুন ফর্মুলা অনুযায়ী কেরোসিনের দাম লিটারে 10 টাকা বেড়েছে। কেরোসিনের নতুন দর 114 টাকা। নতুন দাম আগামীকাল 1 জুন থেকে কার্যকর হবে। আগামীকাল থেকে 31 আগস্ট পর্যন্ত 3 মাসের জন্য সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে বন বিভাগ। বাগেরহাট পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা জানান, সুন্দরবনে মাছ ও বন্যপ্রাণীর প্রজনন মৌসুম ও বনের জীববৈচিত্র্য রক্ষায় প্রতি বছরের মতো এবছরও নিষেধাজ্ঞা জারি করা হয়। এ সময় সুন্দরবনের সকল নদী ও খালে মাছ ধরা নিষিদ্ধ থাকবে। সেই সাথে বন্ধ থাকবে পর্যটক প্রবেশ ও সাধারণ মানুষের চলাচল। নিষেধাজ্ঞার এই সময় কোনো ধরনের পাস পারমিট ইস্যু করবে না বন বিভাগ। নিষেধাজ্ঞাকালে সুন্দরবনের জেলে বাওয়ালি পরিবারগুলোকে খাদ্য সহায়তা ও প্রণোদনা দেওয়ার উদ্যোগ নিয়েছে বন বিভাগ। গেল 2-3 মাসে বিসিবিতে ক্রিকেট চর্চার বদলে রাজনীতিটাই বেশি হয়েছে। বিসিবিতে বোর্ড সভা শেষে বিষয়টি স্বীকার করলেন সংস্থার মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু। এছাড়াও বিপিএলে গেল আসর থেকে 75 লাখ টাকা লাভ হয়েছে বলে জানান তিনি। বিসিবির নতুন সভাপতি দায়িত্ব নিয়েছেন 24 ঘন্টাও পার হয়নি। শনিবার সকালেই বোর্ডে হাজির হন আমিনুল ইসলাম বুলবুল। পূর্ব নির্ধারিত সভায় নতুন সভাপতি হিসাবে পথ চলা শুরু জাতীয় দলের সাবেক এ অধিনায়কের। 5 ঘন্টারও বেশি সময়ের বৈঠক শেষে গণমাধ্যমের সামনে হাজির হন মিডিয়া কমিটির চেয়ারম্যান। 2-3 মাস 4 মাসে যা হয়েছে আপনি যদি বলেন, আমিও এগ্রি করি সেমভাবে, তাই না? হ্যাঁ, না আমিও এগ্রি করি যে আমাদের তো অনেক কিছু হচ্ছিল, আপনারাও তো দেখছিলেন যে মিডিয়াতে অনেক কিছু এসছে, অনেকে তো যার যার মতামত, তো প্র্যাকটিক্যালি
দ্য ইনফরমেশন তো কারেক্ট না, বাইরেও অনেক কিছু হয়েছে। ওনার এই কথায় অনেকটা স্পষ্ট, দেশে ক্রিকেটে আদৌ কোনো উন্নতি হয়নি। জাঁকজমকভাবে বিপিএল আয়োজন হলেও আদতে এটি অলাভজনক একটি টুর্নামেন্ট। রেভিনিউ ফ্রম টিকিট সেল হচ্ছে 12,34,900,000 টাকা। এই ড্রাফটের প্লেয়ারদের এই ওরা যে পায়, ওদের যে আছে, এইগুলি পরে যেটুক থাকবে ড্রাফটের প্লেয়ার আমরা এটা দিয়ে দিব। দেওয়ার পরে আমরা লিগ্যাল অ্যাকশনে চলে যাব ফ্র্যাঞ্চাইজের অ্যাগেনস্টে। কিছু ফ্র্যাঞ্চাইজি ফি এইসব নিয়ে প্রায় 20 কোটি টাকার মতো পাওনা আছে। তাতে যদি আপনি প্লাস মাইনাস করেন তাহলে আমাদের 75 লাখ টাকা প্রফিট হবে উইথ বিপিএল। জাতীয় দলের ভরাডুবি কারণ নির্ণয়ে প্রত্যেক খেলোয়াড়কেও জবাবদিহিতার আওতায় আনা হবে বলে জানান তিনি। প্লেয়ারদের সাথেও বসবো। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। প্লেয়ারদেরও কিছু অবজেকশন আছে। দিল্লি ও ভারতের অন্যান্য অঞ্চলে হঠাৎ করে করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। এই সংক্রমণ বৃদ্ধির পেছনে করোনার ওমিক্রন সংশ্লিষ্ট নতুন ধরনকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। ইতিমধ্যে দেশটিতে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা প্রায় 3,000-এ পৌঁছেছে বলে জানিয়েছে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়। সরকারি তথ্য অনুযায়ী গত 4 দিন ধরে করোনার সংক্রমণ দ্রুত বিস্তার লাভ করছে। এছাড়া সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভারত জুড়ে কমপক্ষে 7 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। গত মাসে পাকিস্তানের সাথে সংঘাতের সময় যুদ্ধবিমান ভূপাতিতের কথা স্বীকার করেছে ভারতীয় সেনাবাহিনী। তবে সংঘাতে ঠিক কতটি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে সেই বিষয়ে কোনো তথ্য জানায়নি ভারতীয় সামরিক বাহিনী। শনিবার সিঙ্গাপুরে মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে বিমান ভূপাতিতের তথ্য নিশ্চিত করেন ভারতীয় সশস্ত্র বাহিনীর চিফ অব ডিফেন্স স্টাফ অনিল চৌহান। তিনি বলেন, যুদ্ধবিমান ভূপাতিত হওয়াটা গুরুত্বপূর্ণ বিষয় নয়, বরং কেন সেগুলো ভূপাতিত হয়েছে সেটাই গুরুত্বপূর্ণ। তবে সাক্ষাৎকারে পাকিস্তানের 6টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি একেবারে ভুল বলে মন্তব্য করেন তিনি। বিজিএমইএর পরিচালনা পর্ষদের নির্বাচনে সভাপতি নির্বাচিত হওয়ার পথে এগিয়ে আছেন ফোরামের প্যানেল দলনেতা মাহমুদ হাসান খান। নির্বাচনে ফোরামের প্যানেল দলনেতা হিসেবে রাইজিং ফ্যাশনসের পক্ষ থেকে অংশ নেন মাহমুদ হাসান খান। অন্যদিকে সম্মিলিত পরিষদের দলনেতা ছিলেন চৈতি গ্রুপের এমডি আবুল কালাম। এবার বিজিএমইএ নির্বাচনে মোট ভোটার হয়েছেন 1,864 জন। এর মধ্যে ঢাকায় 1,561 ও চট্টগ্রামে 303 জন। গত বছর মোট ভোটার ছিলেন 2,496 জন। এবার শুধু সচল কারখানার উদ্যোক্তারা ভোটার হওয়ার সুযোগ পেয়েছেন। শনিবার ঢাকা ও চট্টগ্রামে সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। বিজিএমইএর 35টি পরিচালক পদে নির্বাচন কেন্দ্রিক 3 জোট ফোরাম, সম্মিলিত পরিষদ ও ঐক্য পরিষদ প্রতিদ্বন্দ্বিতা করে।
ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে টানা বৃষ্টিতে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এতে অন্তত 5 জনের মৃত্যু হয়েছে। আসামে দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, গত 3 দিন ধরে টানা বর্ষণের ফলে শহরাঞ্চলের অনেক রাস্তা পানিতে তলিয়ে গেছে। বন্যা সৃষ্টি হওয়ায় আসামের 12টি জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। ব্রহ্মপুত্র ও শাখা নদীগুলোর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় অনেক স্থানে ইতিমধ্যে ভাঙন শুরু হয়েছে। এতে বন্যা পরিস্থিতির আরও অবনতি ঘটেছে। এতে করে 10,000-এরও বেশি মানুষ ঘরছাড়া হয়েছেন। আসামের রাজধানী গুয়াহাটির পরিস্থিতি সবচেয়ে খারাপ। এদিকে ভারতের কর্ণাটকে স্বাভাবিকের চেয়ে 150% বেশি ভারী বৃষ্টিপাত হয়েছে। এতে রাজ্যটিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের রামাল্লায় সফরে যাওয়ার কথা রয়েছে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের। তবে এতে বাধা হয়ে দাঁড়িয়েছে ইসরায়েল। সৌদি পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে সংযুক্ত আরব আমিরাত, মিশর, জর্ডান, কাতার এবং তুরস্কের মন্ত্রীদের একটি প্রতিনিধি দল রবিবার পশ্চিম তীরের রামাল্লায় যাওয়ার কথা রয়েছে, যেখানে ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করবেন তারা। এর মাধ্যমে 58 বছর পর প্রথমবারের মতো সৌদি আরবের শীর্ষ কোনো কূটনীতিক পশ্চিম তীর সফর করবেন। র্যাঙ্কিংয়ে 39 ধাপ এগিয়ে থাকা ইন্দোনেশিয়ার সঙ্গে গোল শূন্য ড্র করেছে বাংলাদেশের মেয়েরা। শনিবার জর্ডানের কিং আবদুল্লাহ স্টেডিয়ামে রক্ষণ আগলে রেখে ইন্দোনেশিয়ার বক্সে ভয় ধরালেও গোল পাননি মনিকা ঋতুপর্ণারা। র্যাঙ্কিং, শক্তি, সামর্থ্যে ইন্দোনেশিয়ার বেশ এগিয়ে বাংলাদেশের চেয়ে। ম্যাচে ইন্দোনেশিয়া 9 শটের মাত্র 4টি লক্ষ্যে রাখতে পারে। বাংলাদেশ 15টি আক্রমণের 7টি রাখে পোস্টে, তবুও মেলেনি গোল। খেলার প্রথমার্ধে কয়েকটি গোলের সুযোগ তৈরি করেছিলেন তহুরা খাতুন, ঋতুপর্ণারা, কিন্তু ফিনিশিং ব্যর্থতায় গোল পায়নি তারা। আগামী 3 জুন স্বাগতিক জর্ডানের বিপক্ষে খেলবেন পিটার বাটলারের মেয়েরা। সার্ভিসেস কাবাডি লিগ জুনিয়রে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। ফাইনাল ম্যাচে তারা বাংলাদেশ পুলিশকে হারিয়েছে 41-25 পয়েন্টে। পল্টনের কাবাডি স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে প্রথমার্ধের খেলা শেষে 11 পয়েন্টে এগিয়ে ছিল সেনাবাহিনী। ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন সেনাবাহিনীর মেহেদী। আর টুর্নামেন্টের সেরা রেইডার পুলিশের রবি, সেরা ক্যাচার সেনাবাহিনীর আকাশ ও সেরা খেলোয়াড় হয়েছেন সেনাবাহিনীর ইব্রাহিম। এই সাথে শেষ করবো এখনকার দীপ্ত সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। টানা বৃষ্টিতে বিভিন্ন স্থানে জলাবদ্ধতা। নোয়াখালীর হাতিয়ায় ট্রলার ডুবে নিহত 1, নিখোঁজ 8 জন। সংস্কারের কলা দেখাতে বিএনপিকে 2 জুন ডেকেছেন প্রধান উপদেষ্টা, মত সালাউদ্দিন আহমেদের। জুলাই আগস্ট হত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ কাল, প্রচার হবে সরাসরি। পণ্যমূল্য বৃদ্ধি ও কর্মসংস্থানের অভাবে বাড়ছে দরিদ্রের সংখ্যা, সামাজিক নিরাপত্তা বাড়ানোর তাগিদ। এই ছিল এখনকার মতন। আমি তারান্নুম জুথি বিদায় নিচ্ছি। দর্শক, আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।